अच्छी तरह सुनिए, 1000 बच्चों में से सिर्फ 12 बच्चों को रोजगार मिलता है। 1000 में से 12 मतलब इस भीड़ में 36 लोगों को, सिर्फ 36 लोगों को परमानेंट जॉब मिलेगा। কাদা ছোড়াছুড়ি আর জাতপাতের চেনা ছকটা এক ঝটকায় উল্টে গেল রাজস্থানের কোটায়। কোনো নেতাকে আক্রমণ নেই, কোনো হিন্দু মুসলিমের বাইনারি নেই, মঞ্চে নেই কোনো হেভিওয়েট নেতার ভিড়। রাহুল গান্ধী স্রেফ একটা স্লাইড প্রেজেন্টেশন আর ক্ষুরোধার ডেটা নিয়ে সরাসরি ঢুকে পড়লেন দেশের কোটি কোটি জেনজি আর মধ্যবিত্ত পরিবারের ড্রয়িং রুমে। 1000 জনের মধ্যে মাত্র 12 জন স্থায়ী চাকরি পায়। এই একটা পরিসংখ্যান দিয়ে দিল্লির ক্ষমতার ঘুম উড়িয়ে দিয়েছে কোটার ছাত্র সমাবেশ। প্রতিবেশী শ্রীলঙ্কা বা বাংলাদেশের মসনদ উল্টানো এই তরুণ প্রজন্মকে হাতিয়ার করে ভারতীয় রাজনীতিতে যে নতুন প্রতিরোধের আগুন জ্বলল তা কি 2029-এ যুব সমাজ বনাম মোদী সিস্টেমের এক নির্ণায়ক মহাযুদ্ধের পূর্বাভাস? আজ পুরোটা খোলাখুলি ব্যবচ্ছেদ করব। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। এতদিন মোদী সরকার একটা রাজনৈতিক প্রতিপক্ষকে সামলাতে ব্যস্ত ছিল, ককরোচ জনতা পার্টি কেজিপি। কিন্তু গতকাল রাজস্থানের কোটায় রাহুল গান্ধী যে লাইনটা টেনে দিলেন তা এক ধাক্কায় রাজনীতির পুরো ব্যাকরণটাই বদলে দিয়েছে। রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চ দুই মাথা যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলেন, ঠিক সেটাই কাল ঘটে গেল। আর সম্ভবত সেই কারণেই কাল মাঝরাত্রেই সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর। কারণটা কি? কারণ রাহুল গান্ধী গতকাল এই প্রথম জেনজি অর্থাৎ 16 থেকে 17 বছর থেকে শুরু করে 28 থেকে 29 বছরের তরুণ প্রজন্মদের ছেলে মেয়েদের নিয়ে একটা প্রকাশ্য সমাবেশ করলেন। জনসভাটা হচ্ছিল কোটায়, কিন্তু তার রাজনৈতিক কম্পন 500 কিলোমিটার দূরে দিল্লিতে বসেও টের পাওয়া যাচ্ছিল। আচ্ছা, ওটিটি কাঁপানো সেই বিখ্যাত কোটা ফ্যাক্টরি সিরিজটার কথা মনে আছে তো, যেখানে দেশের হাড়ভাঙা খাটুনি আর আইআইটির ইঁদুর দৌড়ের পেছনে লুকিয়ে থাকা জেনজিদের কান্না, ডিপ্রেশন আর সিস্টেমের নির্মম বাস্তবতাকে সেলুলয়েডে বন্দী করা হয়েছিল। কাল কোটার ওই সমাবেশ যেন ওটিটির সেই কোটা ফ্যাক্টরি রিয়েল লাইফ ট্র্যাজেডিকে এক ঝটকায় রিয়েল লাইফ পলিটিক্যাল রিয়ালিটিতে এনে দাঁড় করালো। যে ছাত্ররা দিন রাত শুধু ফিজিক্স কেমিস্ট্রির ফর্মুলা মুখস্থ করত, রাহুল গান্ধী তাদের সামনে খুলে দিলেন দেশের আসল ফ্যাক্টরির খেরো খাতা। আর সেই ফ্যাক্টরির নাম ভারত সরকার। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই গোটা সমাবেশে রাহুল গান্ধী একবারের জন্য নরেন্দ্র মোদী বা অমিত শাহের নাম নেননি নির্বাচন কমিশন বা সুপ্রিম কোর্টের, এমনকি নেহেরু, গান্ধী বা আম্বেদকরের মতন কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব কিংবা বিজেপি আরএসএস এর নামও উচ্চারণ করেননি। তিনি শুধু একটা কথা সামনে রাখলেন, ভারত সরকার। ভারতের কোচিং হাব বলে পরিচিত কোটার হাজার হাজার শিক্ষার্থীর সামনে রাহুল গান্ধী একটা স্লাইড প্রেজেন্টেশন দিলেন। তথ্য দিয়ে দেখালেন আজ দেশের প্রতি 1000 জন যুবকের মধ্যে মাত্র 12 জন স্থায়ী চাকরি পান। শতাংশের হিসেবে মাত্র 1.2%। এই ভয়ানক বেকারত্বের জন্য দায়ী কে? দায়ী ভারত সরকারের ভুল নীতি এবং ভুল সিদ্ধান্ত। হিন্দুস্তানের রাজনীতিতে এর আগে কোনো নেতা এভাবে ডেটা আর প্রেজেন্টেশন নিয়ে জনসভা করেননি। এখন আপনারা ভাবতেই পারেন, রাহুল গান্ধী তো কত বড় বড় জনসভা করেন, ভারত জোড়ো যাত্রাও করেছেন, তখন শাসকের সর্বোচ্চ স্তর তো ঘাবড়ে যায়নি। কিন্তু কাল এমন কি হলো? তফাৎটা এখানেই। এটা কোনো সাধারণ রাজনৈতিক সভা ছিল না, এটা ছিল জেনজিদের সমাবেশ। আর এই দক্ষিণ এশিয়ার জেনজি শব্দটা যে কোনো দোর্দণ্ড প্রতাপ সরকারের জন্য কতটা বিপজ্জনক তা নিশ্চয়ই আর বুঝিয়ে বলতে হবে না। গত 4 থেকে 5 বছরে আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কা, বাংলাদেশ বা নেপালের দিকে তাকিয়ে দেখুন। এই তরুণ প্রজন্ম কিন্তু এক ধাক্কায় ক্ষমতার তাক্ত উল্টে দিয়েছে। যুব সমাজের এই ক্ষোভের আগুনকে শাসকেরা সবচেয়ে বেশি ভয় পায়। স্বাভাবিকভাবেই রাজস্থানের ডাবল ইঞ্জিন সরকার এই সমাবেশ রুখতে চেষ্টার কোনো খামতি রাখেনি। পোস্টার ছেঁড়া হয়েছে, হোর্ডিং নামানো হয়েছে, কোটার কোচিং সেন্টারগুলোকে চাপ দেওয়া হয়েছিল যাতে কোনো ছাত্র এই সভায় না যায়। কিন্তু লাভ কিছুই হয়নি। হল ছিল হাউসফুল। যখন রাহুল গান্ধী পরিসংখ্যানগুলো স্ক্রিনে দেখাচ্ছিলেন তখন হল জুড়ে পিনপতন নীরবতা। অনেক শিক্ষার্থী, অনেক অভিভাবক আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। ভারতীয় রাজনীতিতে এই নতুন এক্সপেরিমেন্ট কিন্তু একটা বড়সড় ঝড়ের পূর্বাভাস। কোনো রাজনৈতিক ইস্যু নয়, কোনো নেতার বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি নয়। রাহুল গান্ধী কোটায় স্রেফ জেনজিদের মুখোমুখি বসলেন, কথা বললেন তাদের ভবিষ্যৎ নিয়ে। কোটার এই সমাবেশ যদি সফল হয়, আর একে সফল বলতেই হবে,
তাহলে এর পরের গন্তব্য প্রয়াগরাজ, তারপর পাটনা এবং শেষে দেশের রাজধানী দিল্লি। একটু ঠান্ডা মাথায় ভাবুন, এই সবকটি জেনজি সমাবেশ যদি একইভাবে সফল হয় তবে 2029 সালের লোকসভা নির্বাচনের এজেন্ডাটা ঠিক কি হতে চলেছে? সমীকরণটা খুব পরিষ্কার। জেনজি বনাম বর্তমান ব্যবস্থা, তরুণ প্রজন্ম বনাম রাষ্ট্রের ইকোসিস্টেম। হিন্দুস্তানের রাজনীতিতে এই যে এক্সপেরিমেন্ট, তা আগে কেউ করার সাহস দেখাননি। রাজনৈতিক তাত্ত্বিকেরা বলছেন রাহুল গান্ধী এবার দেশের আসল রোগটা নারী ধরে ফেলেছেন। ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেখানেই তার ভবিষ্যতের রাজনীতির পুরো ব্লুপ্রিন্ট স্পষ্ট ছিল। তিনি বুঝে গেছেন শুধু ভোটের পাটিগণিত, দল ভাঙানো গড়ানো কিংবা হিন্দু মুসলিম আর জাতপাতের জোড়াতালি দিয়ে আর যাই হোক স্থায়ী পরিবর্তন আসে না। তাই তিনি এবার সরাসরি রাস্তায় যুব সমাজের ক্ষোভকে হাতিয়ার করে একটা অ্যাজিটেশনাল মোড মানে আন্দোলনের রাস্তায় নেমে পড়েছেন। একেই বলা যায় প্রতিরোধের রাজনীতি, পলিটিক্স অফ রেজিস্ট্যান্স। টুইটার বা বিবৃতি দেওয়া তো কেবল প্রচারের মাধ্যম, আসল লড়াইটা যে সশরীরে জনতার মধ্যে গিয়ে লড়তে হয়, রাহুল এখন সেটাই করছেন। কোটার পর রাহুল যাচ্ছেন প্রয়াগরাজ, তারপর পাটনা, তারপর দিল্লি। লক্ষ্য করে দেখুন, এই প্রত্যেকটি শহর কিন্তু দেশের এক একটি শিক্ষা এবং কোচিং হাব। এলাহাবাদ প্রশাসনিক চাকরির প্রস্তুতির বড় কেন্দ্র, পাটনা সরকারি চাকরির লড়াইয়ের মূল ভূখণ্ড, আর দিল্লির মুখার্জিনগর তো পুরো ইউপিএসসি দুনিয়ার রাজধানী। এই শহরগুলোতে সেই যুবকেরা থাকেন যারা ইন্টারমিডিয়েট বা গ্রাজুয়েশন পাশ করে নিজেদের ভবিষ্যৎ বাজি রেখে দিনরাত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ইতিহাস সাক্ষী আছে, যে কোনো বড় রাজনৈতিক বা সামাজিক পরিবর্তনের চালিকা শক্তি এই যুব সমাজই। 1974 সালে জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লবের পেছনে ছিল ছাত্র যুবরা। আবার 2014 সালে যখন নরেন্দ্র মোদী বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিলেন, তার পেছনেও ছিল এই তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা। মোদীজি তখন বছরে 2 কোটি চাকরির স্বপ্ন দেখিয়েছিলেন, আর দেশের যুব সমাজ সেই স্বপ্নে ভরসা করেছিল। আজ রাহুল গান্ধী সেই সত্যিটাই ধরে ফেলেছেন যে যুব সমাজ আগে হাঁটলে বাকি সমাজ তাদের পেছন পেছন হাঁটতে বাধ্য। আর সেই কারণেই তিনি নিট, সিবিএসই বা একের পর এক পেপার লিকের মতন ঘটনাগুলোকে রাজনীতির মূল এজেন্ডা বানিয়ে ফেলেছেন। এর প্রভাব কতটা গভীরে ভাবুন। যখন রাহুল কোনো কোচিং হাবে দাঁড়িয়ে একটা ছাত্রের সঙ্গে কথা বলছেন, তিনি শুধু সেই ছাত্রটিকে অ্যাড্রেস করছেন না, তিনি আসলে যুক্ত হচ্ছেন দেশের কোটি কোটি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ক্ষোভ আর উদ্বেগের সঙ্গে। আসলে রাহুল গান্ধী খুব ভালো করেই বুঝে গেছেন এই দেশের ওপিনিয়ন মেকার, অর্থাৎ হাওয়া কোন দিকে ঘুরবে তা ঠিক করে এই তরুণ প্রজন্মই। তাই তিনি এবার একটা স্পষ্ট বার্তা দিয়ে পথে নেমে পড়েছেন, আমি তো চললাম, যার ক্ষমতা আছে আমার সঙ্গে এসো। সে কোনো সহযোগী দল হোক কিংবা কংগ্রেসের বড় বড় রথী মহারথী, রাহুল আর কারোর জন্য অপেক্ষা করতে রাজি নন। অনেকে হয়তো একে অতিরঞ্জন ভাববেন, কিন্তু ইতিহাস ঘাটলে একটা অদ্ভুত মিল চোখে পড়ে। 1919 সালের কথা ভাবুন, তখন কংগ্রেসের রাজনীতি কেমন ছিল? ইংরেজ সাহেবদের সঙ্গে পার্টি করা, বড় বড় মেমোরেন্ডাম জমা দেওয়া। মহাত্মা গান্ধী এসে এক ঝটকায় সেই চেনা ছকটা ভেঙে দিলেন। তিনি বললেন, এসব চিঠিপত্র লেখা বন্ধ করুন, আমাদের চাই পূর্ণ স্বরাজ। তিনি শুরু করলেন অসহযোগ আন্দোলন, ঝাঁপিয়ে পড়লেন রাজপথে। তারপর দেশের জনতা আর কংগ্রেস বাধ্য হলো তার পেছনে হাঁটতে। কোটার মঞ্চে রাহুল গান্ধীর শরীরী ভাষা কিন্তু সেই একই ঘরানার রাজনীতির ইঙ্গিত দিচ্ছে। ভাবুন তো, এলাহাবাদ, পাটনা বা দিল্লির এই ছাত্র সমাবেশগুলো যদি সফল হয়ে যায়, তবে নরেন্দ্র মোদীর জন্য আগামী দিনে কি অপেক্ষা করে আছে? একে শুধু রাজনৈতিক বিপর্যয় বললে ভুল হবে। এটা আসলে একটা সুনামি। মোদীজির যারা থিঙ্ক ট্যাঙ্ক, যারা বড় বড় পরামর্শদাতা, কালকে সভার পর তাদের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। কোঠার মাঠে হয়তো 4 বা 5 হাজার শিক্ষার্থী উপস্থিত ছিল, কিন্তু রাহুলের এই নতুন কমিউনিকেশন স্টাইল যে বার্তাটা সারা দেশে পৌঁছে দিল, তা এক কথায় নজিরবিহীন। গত কয়েক দশকে কোনো ভারতীয় নেতাকে তরুণদের সঙ্গে এভাবে কথা বলতে দেখা যায়নি। সবচেয়ে বড় চমকটা কোথায় ছিল জানেন? ওই যে বললাম, পুরো ভাষণে মণ্ডলের রাজনীতি নেই, কমণ্ডলের রাজনীতি নেই, সাভারকর নেই, আম্বেদকর নেই, এমনকি মোদী শাহের নাম পর্যন্ত নেই। কোনো রাজনৈতিক শব্দবন্ধ ব্যবহার করলেন না রাহুল গান্ধী, শুধু ছাত্র আর তাদের ভবিষ্যৎ। এই খেলার আসল চালটা কি? চালটা খুব গভীর। প্রথাগত রাজনীতির যে নোংরা কাদা ছোড়াছুড়ি বিজেপি কংগ্রেসকে আক্রমণ করছে, কংগ্রেস বিজেপিকে দুষছে, মোদীজি নেহেরুকে দায়ী করছেন, এই সব দেখতে দেখতে
দেশের মানুষ ক্লান্ত, বিরক্ত। রাহুল গান্ধী খেলাটা বদলে দিয়ে পুরো বিষয়টাকে এক প্রকার নন পলিটিক্যাল দিলেন। প্রমাণ চান? কোটার ওই সভায় মঞ্চের দিকে তাকিয়ে দেখুন। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট কিংবা সচিন পাইলটের মতন হেভিওয়েট নেতারা মঞ্চে বসার সুযোগ পাননি। তারা বসেছিলেন নিচে দর্শকদের আসনে। মঞ্চে রাহুল একা। তিনি বারবার কোনো দল বা নেতার নাম নিয়ে শুধু বললেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তিনি সরাসরি আঘাত করলেন গোটা সিস্টেমের উপর। কারণ তিনি জানেন কোটায় পড়তে আসা এই হাজার হাজার ছাত্রের পরিবারগুলোর মধ্যে একটা বড় অংশ মোদি ভক্ত বা বিজেপির সমর্থক, যারা 2014, 2019 বা 2024 সালে বিজেপিকে ভোট দিয়েছে। রাহুল যদি মোদি বা বিজেপির নাম নিয়ে আক্রমণ করতেন, তবে সেই পরিবারগুলো হয়তো শুরুতেই মুখ ফিরিয়ে নিত। কিন্তু রাহুল রাজনীতির সেই ফাঁদ এড়িয়ে গিয়ে সরাসরি আঘাত করলেন কর্পোরেট আর সরকারি অব্যবস্থার সেই ক্ষতটায়, যেখানে প্রতিটা অভিভাবক আর শিক্ষার্থীর ভবিষ্যৎ আজ বিপন্ন। নেতারা সাধারণত কি করেন? গ্যাস সিলিন্ডার মিলছে না, পেঁয়াজের দাম বেড়ে গেছে, এই ধরনের কিছু চেনা পপুলার স্লোগান দেন আর ভোট চেয়ে খালাস। কিন্তু কোটার মঞ্চে দাঁড়িয়ে রাহুল গান্ধী কোনো সস্তা স্লোগান দিলেন না। তিনি মন থেকে কথা বললেন এবং সেই কথা সরাসরি ছাত্রদের মনে গিয়ে আঘাত করলো। আসলে রাহুল খুব ভালো করেই জানেন 2029 সালের ফাইনাল ম্যাচের আগে যতগুলো রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, উত্তরপ্রদেশ বাদ দিলে প্রতিটি মাঠেই কিন্তু লড়াইটা সরাসরি বিজেপি বনাম কংগ্রেস। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, রাজস্থান, হরিয়ানা, হিমাচল, কর্ণাটক বা তেলেঙ্গানা, আগামী দিনগুলোতে প্রতিটা নির্বাচনে মূল প্রতিপক্ষ কিন্তু কংগ্রেসই। আর অবধারিতভাবেই লড়াইটা হতে চলেছে নরেন্দ্র মোদী বনাম রাহুল গান্ধী। এনডিএ বা বিজেপি লড়বে মোদীর মুখকে সামনে রেখে, আর কংগ্রেসের সেনাপতি রাহুল। কৌশলটা বুঝুন। এই রাজ্যগুলোর বিধানসভা নির্বাচনে রাহুল যদি এই বিপুল জেনজিদের নিজেদের পক্ষে টেনে নিতে পারেন এবং ফলাফল যদি ইতিবাচক হয়, তবে 2029 সালে কোনো ঘোষণা ছাড়াই রাহুল গান্ধী যে বিরোধী শিবিরের একমাত্র প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়ে উঠবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। তখন বাকি দলগুলোর সামনে একটাই রাস্তা খোলা থাকবে, মানলে সঙ্গে আসুন, না মানলে নিজের পথ দেখুন। কিন্তু রাহুল শুধু ভোটের পাটিগণিত কষছেন না, তিনি একটা দেশজোড়া ইউথ মুভমেন্ট তৈরি করতে চাইছেন। এই আন্দোলন যদি সত্যি এক বিশাল রূপ নেয়, তবে 2029 সালের নির্বাচন কিন্তু 2014, 2019 বা 2024 মতন হবে না। সেবারের লড়াইটা কোনো রাজনৈতিক জোটের হবে না, লড়াইটা হবে দেশের যুব সমাজ বনাম মোদি সিস্টেম। কেন এই লড়াইটা এত মারাত্মক? কারণ আমাদের দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশির বয়স আজ 30-এর নিচে। এই বিপুল যুব সমাজ আজ স্থায়ী চাকরি খুঁজছে, কিন্তু চাকরি নেই। লাখ লাখ টাকা খরচ করে কোচিং পড়ার পর পরীক্ষার ঠিক আগের রাত্রে পেপার লিক হয়ে যাচ্ছে। রাহুল গান্ধী এই ঘুমিয়ে থাকা হতাশ যুব সমাজকে এক ধাক্কায় জাগিয়ে দিয়েছেন। তিনি একটা জ্বলন্ত সত্য সবার সামনে এনে দাঁড় করিয়েছেন। তিনি কোটার মঞ্চ থেকে দেখলেন, যারা দেশের শিক্ষানীতি বানাচ্ছে, যারা পরীক্ষা নিয়ন্ত্রণ করছে, সেই সমস্ত আমলা বা মন্ত্রীদের ছেলেমেয়েরা কিন্তু এই পেপার লিক বা বেকারত্বের যন্ত্রণার মুখোমুখি হয় না। কারণ তাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে, আর দেশের কোটি কোটি সাধারণ ঘরের এই ছেলে মেয়েদের বর্তমান সিস্টেমটা সির্ফ আবর্জনা মনে করে। রাহুল গান্ধী এই বৈষম্যের আসল খলনায়কটাকে চিহ্নিত করে দিয়েছেন। তিনি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, এই হলো তোমাদের শত্রু, এই হলো ত্রুটিপূর্ণ সিস্টেম। এবার যদি তোমরা নিজের বা নিজেদের সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে লড়াই না করো, তবে ঘরে বসে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সবশেষে বলার, তাহলে গল্পটা মোদি বনাম রাহুল কিংবা বিজেপি বনাম কংগ্রেসের চেনা গণ্ডিতে আটকে নেই। রাহুল গান্ধী এবার দেশের সবচেয়ে খ্যাপাটে, সবচেয়ে অবহেলিত আর সবচেয়ে শক্তিশালী অংশ, সেই তরুণ প্রজন্মের নারীটা ধরে ফেলেছেন। আর সেই নারী স্পন্দন থরথরিয়ে কাঁপিয়ে দিয়েছে দিল্লির ক্ষমতার অলিন্দকে। এই দুর্নিবার গতিকে আটকানোর ক্ষমতা বোধহয় আজ কোনো ডাবল ইঞ্জিন সরকারেরও নেই। যারা ক্ষমতার অলিন্দে বসে আজ ভাবছেন পোস্টার ছিঁড়ে বা হোর্ডিং নামিয়ে এই ক্ষোভের আগুনকে চাপা দেওয়া যাবে, তাদের উদ্দেশ্যে আজ দুটো নগ্ন সত্য প্রশ্ন ছুড়ে দিতে চাই। প্রথম প্রশ্ন, আপনারা যে কোটি কোটি টাকার কর্পোরেট ট্যাক্স মকুব করছেন, মেগা প্রজেক্টের চমক দেখাচ্ছেন, দেশের সেই ঝকঝকে মানচিত্রে 1000 জন যুবকের মধ্যে মাত্র 12 জনের স্থায়ী চাকরি পাওয়ার এই লজ্জাজনক পরিসংখ্যানটা ঢাকার মতন কোনো মেকআপ কি আপনাদের থিঙ্ক ট্যাঙ্কের কাছে আছে? দ্বিতীয় প্রশ্ন,
দেশের সাধারণ মধ্যবিত্ত বাবা মা যখন নিজেদের শেষ সম্বলটুকু বেচে ঘটি বাটি বন্ধক রেখে সন্তানকে কোটা বা মুখার্জিনগরে পাঠান, আর পরীক্ষার আগের রাত্রে আপনাদের সিস্টেমের নাকের ডগা দিয়ে পেপার লিক হয়ে যায়, তখন সেই লক্ষ লক্ষ শিক্ষার্থীর খুন হয়ে যাওয়া স্বপ্ন আর চোখের জলের দায় কার? ভারত সরকারের নাকি আপনাদের সস্তা রাজনৈতিক অহংকারের? এই দুটো প্রশ্নের উত্তর আজ দেশের প্রতিটা জেনজি খুঁজছে। ক্ষমতার দম্ভে অন্ধ শাসকেরা যদি ভাবেন এই যুব সমাজকে ধর্মের আফিম আর পপুলিস্ট স্লোগান খাইয়ে চিরকাল ঘুম পাড়িয়ে রাখা যাবে, তবে তারা ইতিহাসের সবচেয়ে বড় ভুলটা করছেন। কারণ মনে রাখবেন, যুব সমাজ যখন রাস্তায় নামে তখন ইতিহাস বদল হতে বাধ্য। খেলা তো সবে শুরু হলো। সচেতন থাকুন, সতর্ক থাকুন, প্রশ্ন করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।